আরে সব কি হচ্ছে? স্যার বাইরে মেন সুইচে আগুন লেগেছে। সবাই তাড়াতাড়ি বাইরে বেরো, তাড়াতাড়ি ফাস্ট তাড়াতাড়ি বাইরে বেরো, তাড়াতাড়ি 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 চলো। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আরে দরজা খোলো, আগুন লেগে গেছে ভেতরে, দরজা খোলো। আমরা শকুন্তলম থিয়েটার থেকে একটা বিশেষ খবর নিয়ে এসেছি। এখানে বিখ্যাত নাটকের ডিরেক্টর মিস নম্রতার প্লের প্রথম রিহার্সাল আছে। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো ফিল্ম বা বড় টিভি শো তো নয়, তাহলে একটা ছোট প্লেকে নিয়ে আমরা এত এক্সাইটেড কেন? এই প্লেটার নাম হলো শয়তানের খেলা। এটা কোনো সাধারণ প্লে নয়, এটা সেই প্লে যেটাকে বানানোর জন্য আগের দুটো পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কেননা এই ডিরেক্টর আর প্রডিউসারের অজ্ঞাত কারণবশত মৃত্যু হয়েছিল, তাই সেই জন্য শয়তানের খেলাকে মিডিয়া অভিশপ্ত বলে ঘোষণা করে। আমি আর মেয়েদের উপর কোনোদিন বিশ্বাসই করবো না। আর কোথায় গেল, কোথায় গেল? খিচুড়ি। আরে শ্রমণ, তুই জানিস আমি কতক্ষণ ধরে নিচে ওয়েট করছিলাম তোর জন্য? আমি ভাবছিলাম যে টাইম পাস করবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, তুই এখানে কি করছিস? হ্যাঁ আই এম সরি শ্রমণ, কিন্তু এটা আজকের হটেস্ট হেডলাইন। নম্রতা উপাধ্যায় এমন একটা প্লে করতে চলেছে যেটা মিডিয়ায় খুব চর্চিত। নম্রতা উপাধ্যায়? নম্রতা উপাধ্যায় একজন ফ্লপ ডিরেক্টর, কিন্তু ওনার প্লে অভিশপ্ত মানা হয়। অভিশপ্ত? মিস নম্রতা, সবাই আপনার কাছে জানতে চাইছে যে শয়তানের খেলার মতো একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট আপনি কেন বেছে নিলেন? আমি একজন নির্দেশক, আমি সেই কাজটাই করি যেটা আমাকে ইন্সপায়ার করে। অর্থ বা ফেম আমার চয়েস নয়। এটা কি সত্যি মিস নম্রতা আপনার আগের 3টে প্লে পুরোপুরি ফ্লপ ছিল? আর এটাও কি সত্যি এই প্লেটা করার পেছনে আপনার উদ্দেশ্য ছিল পাবলিসিটি করার? এটা অবশ্য আমি মানি না, হয়তো আপনি মানতে পারেন। পাবলিসিটি বা নো পাবলিসিটি, দর্শক তখনই আসবেন যখন তারা ভালো গল্প পাবেন। কিন্তু আপনি যাই বলুন না কেন, সত্যিটা তো এটাই যে আপনার প্লে ফ্রন্ট পেজ নিউজে কখনোই আসতো না যদি না আপনি অভিশপ্ত প্লেটি করতেন। যদি ফিল্মস আর টিভি শোজ কন্ট্রোভার্সির জন্য চর্চায় আসতে পারে তাহলে প্লে কেন নয়? আর আমার তো মনে হয় যে আপনাদের নিউজ চ্যানেলগুলো টিআরপির উপরেই দাঁড়িয়ে আছে, রাইট? সেজন্য আপনাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ এই প্লেটা, ততটাই প্লেটার কাছে আপনারা। ওকে ওকে, নো মোর কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান মোর কোশ্চেন প্লিজ ম্যাম। দাঁড়াও নম্রতা ম্যাডাম, এই নাটকটা আপনি করবেন না। সব শেষ হয়ে যাবে, বিপর্যয় হবে, আপনি মরে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এই নাটকটা করবেন না। আপনারা সবাই মরে যাবেন, সবাই মরে যাবেন। এই নাটকটা করবেন না। কোয়েল, এই 4 জনের জন্য স্পটলাইট চাই। ওকে ওকে ম্যাডাম। আর হ্যাঁ মনোজ, মিউজিকটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, দেখো যেন কোনো রকম ভুল না হয়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আর শৈলজা, হ্যাঁ, এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি যে সবকিছু টাইমিং একদম পারফেক্ট থাকে। চিন্তা করো না নম্রতা, আমি সব চেক করে নিয়েছি। ওকে গুড, গ্রেট। শুধু একটা জিনিস বাকি, আমি অস্ত্রের প্রপস চেক করে নেব? না, তার কোনো প্রয়োজন নেই, আমি চেক করে নিয়েছি। ওকে কাম অন গাইস, গেট ব্যাক ইওর পজিশনস। ওকে হ্যাঁ ওকে নম্রতা, আমাদের লাইন্স রেডি, আর আমরাও। ওকে গাইস, প্ল্যানিং একটু চেঞ্জ করছি। আমরা ডেট সিনটা আগে রেজ করব। কিন্তু নম্রতা, আজ তো ইন্ট্রোডাকশন সিন করার কথা ছিল, তাই না? হ্যাঁ করার কথা ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে সেটআপ এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সেজন্য আমি ডিসাইড করেছি যে কঠিন সিনগুলো সেগুলো আগে রিহার্স করব, রাইট? ওকে। কিন্তু আমায় তো ওই লাইনগুলো আবার পড়তে হবে। আরে বাবা, ইম্প্রোভাইজ করো। আমি চাই যে আমার অ্যাক্ট্রেসের পারফরমেন্সে স্পন্টেনিটি থাকে। ওকে, একবার রিহার্সাল করা যাক। আরে কাম অন ইয়ার, লেটস ডু ইট। চলো। আরে হয়ে যাবে, চলো চলো কাম অন। আচ্ছা স্ক্রিপ্ট দিয়ে দাও আমায়। রেডি গাইস? ওকে,
অ্যাকশন। তোমরা চারজন অবতার নরকাসুরের সাথে শত্রুতা করে সাংঘাতিক ভুল করছো। এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। চুপ! তুমি হয়তো আমাদের চেনো না। যতবার এই পৃথিবীতে কোনো শয়তান জন্ম নিয়েছে, ঠিক তখনই ভগবান অবতার রূপ ধারণ করেছেন। জল, বায়ু, অগ্নি আর ধরণী, আমরা চারজন তোর মৃত্যু নরকাসুর। তোমরা চারজন অবতার আমার জন্য মৃত্যু নয়, আমার জন্য বর নিয়ে এসেছো। তোমরা চারজন অবতার বায়ু, অগ্নি, জল, পৃথিবী, তোমাদের চারজনকে বলি দিয়ে আমি সারা জীবনের মতো অমর হয়ে যাব। ভীষণ ভালো। চলো আরেকবার রিহার্সাল করে নি। হ্যাঁ, কাম অন। হ্যাঁ, নিখিল ওঠো। নিখিল, নিখিল, নম্রতা ও তো উঠছেই না। বাকি সবাই দিয়ে চেক করো। বিদ্যা, সুরেশ, ইরফান, এই ইরফান, ম্যাম এ তো মরে গেছে। এও মরে গেছে। ম্যাম, এও মারা গেছে। ম্যাডাম, এও মারা গেছে। আরে ম্যাডাম, 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 স্যার, স্যার আমাদের প্রশ্নের উত্তর দিন। এই কেসের ব্যাপারে কিছু বলুন। কাউকে ভেতরে আসতে দেবে না। স্যার একটা প্রশ্ন, স্যার, স্যার একটা প্রশ্ন। এখনো পর্যন্ত রিপোর্ট কি? স্যার, চারজন অ্যাক্টর ছিল, রিহার্সাল করছিল ডাইরেক্টর নম্রতার সাথে। যখন স্টেজে এই ঘটনাটা ঘটলো তখনই ওদের মৃত্যু হয়। আমি মার্ডার ওয়েপনও চেক করেছি, ওদের মৃত্যু হয় 4টে তীরের আঘাতে। এই নাটকের রিহার্সালে আসল তীর কোথা থেকে এলো? স্যার আমরাও অবাক হয়ে যাচ্ছি, কারণ আমরা তো স্পঞ্জের তৈরি নকল অস্ত্র রেখেছিলাম ওইখানে। আচ্ছা, তাহলে আসল তীর এলো কোথা থেকে? আর সেই তীরটা চালালোই বাকি? স্যার স্টেজের পেছনে একটা স্পেশাল রিগ বানানো হয়েছে। এটা একটা মেশিন যেটাতে মেকানিক্যালি অস্ত্র চলে। আর ওই রিগটা কে সেট করেছিল? আর ওই সুইচটাই বা কে প্রেস করলো? আমি আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করছি, ওই রিগ কে সেট করেছিল? স্যার তীর নম্রতাই সেট করেছিল, আর রিকের বাটনও ওই প্রেস করেছিল। মিস নম্রতা, আপনি তীর চালিয়েছিলেন? আমি চালিয়েছিলাম, কিন্তু আমি নির্দোষ। আমি ওই শয়তান নরকাসুরকে দেখেছিলাম হলের এন্ট্রান্সে।
জানি না সে কোথায় হারিয়ে গেল। সেই আমার অভিনেতাদের মেরেছে। ওনাকে আরে আপনি আমার কথাটা তো শুনুন, আমি কিচ্ছু করিনি। আমি দুঃখিত, 4 জন অ্যাক্টরের খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনার যা কিছু বলার আছে আদালতে গিয়ে বলবেন। আরে প্লিজ আমার কথাটা তো শুনুন, প্লিজ স্যার। ইন্সপেক্টর দাবে শয়তানের খেলা নিজে স্বীকার করে নিয়েছে। এটা কি নম্রতাই করেছে? দেখুন, পুলিশ নিজের কাজ করছে, আর এখন সবকিছুই আদালতের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। নম্রতা, খুনটাকে আপনি করেছেন? আপনি করেছেন খুনটা? না, আমি কিচ্ছু করিনি, এটা কোনো শয়তান করেছে, আমি কিচ্ছু করিনি। নম্রতা, আমার কথা তোমরা শুনলে না তো? আমি বলেছিলাম এই নাটকটা করো না, কিন্তু তোমরা করেছো। দেখলে সবাই মরে গেল, তুমিও মরবে, তোমরাও মরবে। আজ আমরা শকুন্তলম থিয়েটার থেকে একটা নতুন গল্পের আরে শ্রমণ, দৌড়তে দৌড়তে কেন আসছিস? পুলিশ কি তোকে তাড়া করেছে নাকি? আরে চুপ কর পাগলি, যা খুশি বলিস। হ্যাঁ বস, পুলিশ পেছনে লেগেছে, কিন্তু আমার নয়, ওই নম্রতা বলে যে মেয়েটা আছে না, ওর পেছনে। নম্রতা? হ্যাঁ হ্যাঁ, ওই আমি বলছি আমি ওই নাটক ফাটক দেখতে গিয়েছিলাম একটা ওই শকুন্তলম থিয়েটার। ওর বাইরে আমি দেখলাম যে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, ওই আমাদের মামু আছে না, ওই ইন্সপেক্টর দাবে, ও ধরে নিয়ে যাচ্ছিল এই মেয়েটাকে। হ্যাঁ, আমি শুনেছিলাম এই নাটকটার ব্যাপারে, কোনো অভিশপ্ত নাটক একটা পড়েছিলাম আমি। বস, আমি না বিষয়টাকে নোটিস করেছি বস। ওই মেয়েটা না খালি চিৎকার করে করে বলছিল, আমি এরকম করিনি, আমি কাউকে মারতে পারি না, সব শয়তান করেছে, শয়তান। ওখানে শয়তান আছে। আমি আর কি তোমার সঙ্গে ভাবলাম ডিসকাস করবো, তাই আমি এলাম। স্যার, এই নাটকটা অনেকদিন ধরেই চর্চায় রয়েছে, আর মিডিয়া একে অভিশপ্ত বলে ঘোষণা করেছে। নম্রতা এটাকে ডিরেক্টও করছিল। আজ শকুন্তলম থিয়েটারে 4 জন অভিনেতার হত্যা হয়েছে। এই বিষয়ে নম্রতা উপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বক্তব্য, এর পেছনে নম্রতারই হাত রয়েছে। এই নাটকটিকে মিডিয়াতে কার্স প্লে মনে করা হয়। এর আগেও 2বার এই নাটকটি সম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একবার থিয়েটারে আগুন লেগে যায়, আর দ্বিতীয়বার ডিরেক্টরের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এই নাটকটি কি সত্যি করেই অভিশপ্ত, নাকি এর পেছনে নম্রতার হাত রয়েছে? ইওর অনার, আজকের কেস মিস নম্রতার বিরুদ্ধে। এনার ওপর 4 খুনের অভিযোগ রয়েছে। সুরেশ, বিদ্যা, নিখিল আর ইরফান, এই 4 জন ছিলেন এই প্লের অ্যাক্টর শয়তানের খেলা। এই বেচারারা এটা জানতো না যে এই প্লের রিহার্সালের প্রথম দিনই তাদের জীবনের শেষ দিন হয়ে যাবে, কেননা তাদের এই ডিরেক্টর তাদের মৃত্যুর সম্পূর্ণ প্ল্যানিং করে ফেলেছিল। ইওর অনার, আমি এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি এই প্লেটার হিস্ট্রির ব্যাপারে অল্প কিছু কথা আদালতকে বলতে চাই। এই প্লেটা শয়তানের খেলা এই নাটকের 4টে পাত্র, যাদের অসুরের দেবতা নরকাসুর নিজের বশে করে নেয়। এই প্লেটাকে 5 বছর আগে যখন প্রথমবার থিয়েটারে নিয়ে আসা হয়, তখন রিহার্সালের কয়েকদিনের মধ্যেই পুরো থিয়েটার পুড়ে ছাই হয়ে যায়। আরে সব কি হচ্ছে? এই লাইটগুলো দপদপ করছে কেন? ভেতরে গিয়ে চেক করো কি হয়েছে। কি হয়েছে? স্যার, বাইরে সুইচ বোর্ডে আগুন লেগে গেছে। সবাই এখান থেকে বেরো তাড়াতাড়ি, কাম অন ফাস্ট। দরজা খোলো, আরে দরজা খোলো, আগুন লেগে গেছে ভেতরে, দরজা খোলো। 2 বছর পরে আবার যখন এই থিয়েটারকে রিভাইভ করা হয়, তখন কয়েকদিনের মধ্যেই ওই প্লের ডিরেক্টর মিস্টার ভরত কার অ্যাক্সিডেন্টে মারা যান। ইওর অনার, সেই সময় থেকে মিডিয়া এই প্লেটাকে অপয়া মানে অভিশপ্ত বলে ঘোষণা করে, আর এই কথাটা মিস নম্রতা খুব ভালো করে জানতেন। আর এটারই অজুহাত দেখিয়ে ওনার 4 জন অ্যাক্টরস সুরেশ, বিদ্যা, নিখিল আর ইরফান, এদের সবাইকে একটা ডেথ সেন্টেন্স রিহার্স করাতে গিয়ে আসলে মেরে ফেললেন। আর এখন ইনি দোষারোপ করছেন কোনো অতৃপ্ত আত্মাকে। ইওর অনার, প্রসিকিউটর মহাশয়া এইমাত্রই আদালতে যে ঘটনাটার বর্ণনা করলেন তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেলের ওপর ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, ও নির্দোষ একদম।
ভিত্তিহীন অভিযোগ নয় ইওর অনার। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার রাজ, আপনি কি করেন? আগে আমি শকুন্তলম থিয়েটারের ওয়াচম্যান। তার মানে দুর্ঘটনার দিন মানে 15ই ফেব্রুয়ারি আপনি থিয়েটারের বাইরে পাহারা দিচ্ছিলেন? আগে হ্যাঁ, আমার মনে আছে যে আমি 14ই ফেব্রুয়ারি রাত 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আমি ডিউটিতে ছিলাম। আচ্ছা, আমাকে আপনি এটা বলুন যে আপনি নিশ্চয়ই দেখেছিলেন সবার আগে থিয়েটারে কে এসেছিলেন? নম্রতা ম্যাডাম সবার আগে সকাল 6টার সময় হলে এসেছিলেন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং রাজা। আজ তো সকাল সকাল, আর সব ঠিক আছে তো? আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 8টার সময় চলে যায়। বাই ম্যাডাম। আবার 9:30টার সময় বাকি অ্যাক্টরদের নিয়ে ফেরত আসে। একটা কথা আমি বুঝতে পারছি না যে নম্রতা ম্যাডাম সকালে এসে তাহলে আবার ফিরে কেন চলে গেলেন? রিহার্সালের প্রথম দিন আমি কোনো চান্স নিতে চাইছিলাম না, সেজন্য আগে গিয়ে আমি চেক করতে চাইছিলাম যে সব ঠিক আছে কিনা। পুরো স্যাটিসফ্যাকশনের পরেই আমি সেখান থেকে বেরিয়েছিলাম। বাহ, কি ডেডিকেশন আপনার, সত্যি। ইওর অনার, এই কথাটা নোট করা হোক যে মিস নম্রতা একাই গিয়েছিলেন থিয়েটারে সমস্ত ব্যবস্থা চেক করার জন্য, কাউকে নিজের সাথে নিয়ে যাননি, রাইট? আর 2.5 ঘন্টা সময় কিছু কম সময় নয় আপনার অ্যাক্টরদের মেরে ফেলার ব্যবস্থা করার জন্য। আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউশন আমার মক্কেলের বক্তব্য তার উদ্দেশ্যটাকে বিপরীত অর্থ দিচ্ছেন। যেরকমটা এইমাত্র নম্রতা বলল যে ওই দিন সকালে ও এই কারণে তাড়াতাড়ি গিয়েছিল যাতে নাটকটা শুরু হওয়ার আগে সেই নাটকে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সে পরীক্ষা করতে পারে, যেরকমটা আমরা সবাই করি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে। অবজেকশন সাস্টেইনড। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি রাজু বাবুকে দু একটা প্রশ্ন করতে চাইব। অনুমতি দিলাম। হ্যাঁ, তো রাজু বাবু, এটা বলুন না যে নম্রতা দেবী ছাড়া ওই থিয়েটারে সেদিন সকালে বা রাতে অন্য কেউ যায়নি? থিয়েটারে আর কেউ আসেনি, শুধু নম্রতা ম্যাডামই প্রথমে এসেছিলেন। না না, তার আগে, নম্রতা যাওয়ার আগে রাতে, মধ্যরাতে হতে পারে যে কেউ গিয়েছিল, এটার সম্ভাবনা রয়েছে নাকি আপনি পুরো বিশ্বাসের সঙ্গে বলছেন যে কেউই জানে? আগে হ্যাঁ, আমি পুরো নিশ্চিত ভাবেই বলছি। হ্যাঁ, কেননা আপনি সেদিন রাতে পুরোপুরি ডিউটিতে ছিলেন। আগে হ্যাঁ, আমি তো আপনাকে আগেই বললাম যে আমি সারা রাত ডিউটিতে ছিলাম। আপনি মানছেন না কেন বলুন তো? ইওর অনার, মিস্টার পাঠক ভুল বলছেন। মিস্টার পাঠক, আমার দিদা বলতেন যে ব্রেকফাস্টে যদি ভিজানো বাদাম খান তাহলে স্মৃতিশক্তি প্রখর হতে পারে। ইওর অনার, বিরোধী পক্ষ এই আদালতে প্রতিপক্ষকে নিয়ে মজা করছে। তাছাড়াও উর্মি দেবী তো ঠিকই বললেন, বাদাম খেলে স্মরণ শক্তি বেশ তেজই হয়। মনে হচ্ছে আপনাকে সেটা খাওয়াতে হবে। আপনার স্মরণ শক্তি একটু কমে গিয়েছে। গোটা রাত আপনি বললেন যে আপনি ওখানে ডিউটিতে ছিলেন, কিন্তু যেই তথ্যটা আমি পেয়েছি সেটা অনুযায়ী তো আপনি তো ওই সামনে একটা বারে ছিলেন, রোজি বার। সেখানে চলে যান আপনি রাতের বেলা। আগে হ্যাঁ সাহেব, আমি কখনো 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 কয়েকবার নাকি রোজ রোজ রোজি বার? আপনার কাছে যদি আমার প্রশ্নের উত্তর না থাকে তো রোজিবারের মালিককে এখানে ডেকে নি, তাকে জিজ্ঞেস করে নেব। না 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 সাহেব, আমি সত্যি কথা বলছি। তো গিয়েছিলেন না আপনি রোজিবার, সেখানে গিয়ে একটু কি? হ্যাঁ সাহেব, ক্ষমা করবেন, আমি গিয়েছিলাম সাহেব। যদি আমি সত্যি কথা বলতাম তাহলে থিয়েটারের মালিক আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিত সাহেব। হ্যাঁ, এটা তো ঠিক। আর তাছাড়াও আপনাকে তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। সম্ভাবনা এটাও রয়েছে যে আপনি সেখানে গিয়েছিলেন আর নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসেছিলেন আপনার সিটে, আর শুয়ে পড়েছিলেন, চোখটা লেগে গিয়েছিল আপনার, আর কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল তখন ওই থিয়েটারে, আর সেই বিষয়টা উনি জানতেই পারেননি হয়তো। সম্ভব এটা নাকি না? হতে পারে সাহেব। ইওর অনার, মিস্টার পাঠক সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হওয়ার তো অনেক কিছুই হতে পারে মিস্টার পাঠক। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি মিস নম্রতার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট শৈলজাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস শৈলজা, আপনি মিস নম্রতার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, রাইট? আগে হ্যাঁ। তাহলে এর জন্য আপনার রেসপন্সিবিলিটির মধ্যে কি কি পড়ে? আমার রেসপন্সিবিলিটির মধ্যে সবকিছু আছে যেগুলো করলে নম্রতার কাজে সুবিধে হয়, যেমন স্টেজ কোঅর্ডিনেশন, লাইট, সাউন্ড, প্রপস, কস্টিউম, বেসিক্যালি সবকিছুই, শুধু অ্যাক্টরস ছাড়া যাদের নম্রতা ডিরেক্ট করে। তাহলে ওই রিগের অস্ত্রশস্ত্রের দায়িত্ব আপনারই ছিল, রাইট? আগে হ্যাঁ, সাধারণত সেই রেসপন্সিবিলিটি আমারই থাকে, কিন্তু এইবার নম্রতার ইনস্ট্রাকশন অনুযায়ী রিকের রেসপন্সিবিলিটি ওই নিয়েছিল, আর ফায়ারিং বাটনও ওর হাতেই ছিল।
কিন্তু এরকম কেন? মানে এই বোতামটা তো যে কেউ টিপতে পারতো, তাহলে এই রেসপন্সিবিলিটি আপনাকে দেওয়া হয়নি কেন? এবার নম্রতা কোনো রিস্ক নিতে চাইছিল না, এই জন্য রিক ওই সেট করেছিল। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড যে রিগের অস্ত্র মিস নম্রতা নিজেই লাগিয়েছিলেন, যখন এই রেসপন্সিবিলিটি ওনার অ্যাসিস্ট্যান্টের হওয়ার কথা। ওনার করার কোনো দরকারই ছিল না। এর থেকে পরিষ্কারভাবে এটাই প্রমাণ হয় যে এই সমস্ত প্ল্যানিং মিস নম্রতারই ছিল, আর এক্সিকিউশন বাটন ইনি নিজেই প্রেস করেছিলেন। আই অবজেক্ট ইওর অনার। কিছুক্ষণের জন্য যদি মিস দীক্ষিতের কথা আমরা মেনে নিই, যে আমরা ভাবি যে আমার মক্কেল এতটাই ধূর্ত যে উনি হত্যার এই পরিকল্পনাটা বানিয়েছিলেন, তাহলে ইওর অনার এটা স্পষ্ট যে ফায়ারিং বাটনটা নিজেই প্রেস করে নিজের ওপর দোষারোপটা ইনি নিতেন না, ওনার নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাজটা করাতেন যাতে হত্যার সন্দেহটা তার দিকে যায়। অবজেকশন সাস্টেইন। ধন্যবাদ ইওর অনার। আর আমি অনুগ্রহ করব আপনাকে মিস দীক্ষিত, যে যদি আপনি এই কেসের কোনো মোটিভ বা কোনো উদ্দেশ্য যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন এখানে, তো ইওর অনার উর্মি দেবী এই কেসটাকে এখানে গোল গোল ঘোরাচ্ছেন, কিছু মোটিভ বুঝতে আমি পারা যাচ্ছে এক্ষুনি না। পেশ করছি ইওর অনার। আমি মিস শৈলজাকে কিছু প্রশ্ন করতে চাই। মিস শৈলজা, নম্রতার অ্যাক্টরসদের সাথে সম্পর্ক কেমন ছিল? নম্রতা সমস্ত অ্যাক্টরদের সাথেই খুব স্ট্রিক্ট থাকতো। হতে পারে উনি পারফেকশনিস্ট, ওনার সবকিছু পারফেক্ট চাই, কিন্তু কখনো অ্যাক্টরদের সাথে কোনো মনোমালিন্য বা এরকম কিছু হয়েছিল? আগে হ্যাঁ, গত সপ্তাহে যখন সমস্ত অ্যাক্টর নম্রতার বাড়িতে স্ক্রিপ্ট রিডিং এর জন্য এসেছিল, নম্রতা আর ওদের মধ্যে অনেক বড় আর্গুমেন্ট হয়। কিসের জন্য? নম্রতা সমস্ত অ্যাক্টরদের ডায়লগ রিহার্সালের জন্য ছাদে ডেকে পাঠিয়েছিল। আজকে আমরা ওই চ্যালেঞ্জের সিনটা করব। ওকে, চলো করা যাক ভাই। ঠিক আছে, তাহলে তোমরা টেরেসের রেলিং এ উঠে পড়ো, সেখান থেকে ডায়লগগুলো বলবো। হোয়াট? মিস নম্রতার বিল্ডিং তো 20 তলার, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা, 20 তলা উঁচু বিল্ডিং এর রুফটপের ওপর কেউ তার অ্যাক্টরদের কেন দাঁড়িয়ে থাকতে বলবে? অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। তারপর কি হলো? আমরা সবাই অবাক হয়েছিলাম, আর যখন নম্রতা সবাইকে এরকম করতে বললো, তখন সমস্ত অ্যাক্টররা রেলিং এর উপরে দাঁড়াতে অস্বীকার করলো। এটা কি মজা করছো নম্রতা? যদি সিনে এটা লেখাও থাকে তার মানে এই নয় যে এটা সত্যি সত্যি হবে। ডিরেক্টর আমি ঠিক করব যে সিনটা কিভাবে হবে, আর তাছাড়া সিন যতটা রিয়েল হবে ততটা ইমোশন ভালোভাবে বেরোবে। এটা কি বলছো নম্রতা? এভাবে করা অসম্ভব। যে এই প্লে ছেড়ে যেতে চাইবে সে এই মুহূর্তে নিজের বাড়ি ফিরে যেতে পারে। ইওর অনার, এ কথা থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই মেয়েটা কতটা পাগল। আমি পাগল নই, স্ক্রিপ্টে সিচুয়েশন ছিল অ্যাক্টররা রেলিং এ দাঁড়িয়ে থাকবে, আমি শুধু চাইছিলাম আমার অ্যাক্টররা রিয়েল ইমোশন ফিল করে। রিয়েল ইমোশনস? যে মেয়েটা নিজের বিল্ডিং এর টেরেসের রেলিং এর উপর তার অ্যাক্টরদের দাঁড়াতে বলতে পারে, সে রিয়েল ইমোশনস, সে রিয়েলিজমের নামে নকলের জায়গায় আসল অস্ত্র রাখতে পারে। শান্ত হন আপনি। দয়া করে আদালতকে বলুন আপনি শৈলজা দেবী যে কোন বিল্ডিং এর কথা বলছেন, আপনি যে বিল্ডিং এর উপরে এই কাজগুলো চলছিল। নিকুঞ্জ টাওয়ার, কান্দিভেলিতে। নিকুঞ্জ টাওয়ার, কান্দিভেলিতে ইওর অনার, যেটার ছাদের কয়েকটা ছবি রয়েছে আমার কাছে ইওর অনার। ইওর অনার, এই ছবি থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেই ছাদের কথা বলছেন এখানে শৈলজা দেবী, যে ছাদের উপর রিহার্সাল চলছিল, সেই ছাদের চারদিকে 10 ফুট লম্বা একটা দেওয়াল রয়েছে। যদি কোনো অ্যাক্টরের পা পিছলেও যেত তাহলে তার উপর কোনো আঘাত আসতো না, সে একেবারে সুরক্ষিত থাকতো। এই কথাটা শৈলজা দেবীও জানেন, কিন্তু জানি না কেন উনি বিষয়টাকে ঘোরাচ্ছেন। কিন্তু শৈলজা এরকম কেন করবে ইওর অনার? না, এই প্রশ্নটা তো আপনার শৈলজাকে জিজ্ঞেস করা উচিত, ওই বলতে পারবে। আপনার কোনো আপত্তি না থাকলে আমি জিজ্ঞেস করে নি, আপনি বসুন না প্লিজ। হ্যাঁ, তো শৈলজা, তুমি বললে যে তুমি নম্রতার মুখ্য সহায়ক, চিফ অ্যাসিস্ট্যান্ট। আগে হ্যাঁ। তো এইটা আমি জিজ্ঞেস করতে চাই তোমার কাছে যে অন্যান্য যে সমস্ত সহায়করা রয়েছে নম্রতা, তারা নম্রতাকে ম্যাডাম বলে ডাকে, আর আপনি ওনাকে নাম ধরে নম্রতা বলে ডেকে থাকেন, কেন? এরকম কোনো বিশেষ কারণ রয়েছে? উদিত কৈলার অমিত নম্রতার জুনিয়র ছিল, যেখানে আমি আর নম্রতা একে অপরের কন্টেম্পোরারিজ ছিলাম। এমনকি সাহিত্য একাডেমিতে আমরা দুজন একই ব্যাচে ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, মানে একসঙ্গে পড়াশোনা করেছেন আপনারা, প্র্যাকটিস করেছেন, আপনারা সহপাঠী। শুনেছি যে সম্প্রতি কয়েকদিন আগেই আপনি কিছু স্ট্রিট প্লেস হয় না, সেগুলো নির্দেশনা দিয়েছেন। আগে হ্যাঁ, কিন্তু ওটা খুব ছোট নাটক ছিল, ওটা আমরা
অলিগলিতে প্লে করেছিলাম, যেটাতে কোনো টাকাও পাইনি। কিন্তু হ্যাঁ, পার্সোনাল গ্রোথ তো দরকার। তো এই যে পার্সোনাল গ্রোথ যখন আপনার হয়ে গিয়েছিল, আপনি যখন নির্দেশক তৈরি হয়ে গিয়েছিলেন, তো কি দরকার হয়েছিল আপনার যে আপনি অন্য কোনো পরিচালকের সঙ্গে সহায়তা করছিলেন? আমার এই নাটকটাতে ইন্টারেস্ট ছিল। যখন আমি জানতে পারলাম যে নম্রতা এই নাটকটা ডিরেক্ট করছে, তখন আমি ঠিক করলাম যে আমি ওকে অ্যাসিস্ট করব, যাতে আমি এই প্লেটার সাথে থাকতে পারি। হ্যাঁ, তখন আপনি এটা ভাবলেন যে আপনি এই শোটার, এই নাটকটার যখন নির্দেশনা করতে পারলেন না, তখন আপনি ভাবলেন যে সহায়ক হয়ে গেলে কিরকম হয়। নির্দেশক হতে চাইছিলেন না আপনি নাটকের, সেই কারণে তো আপনি এই শো এর লেখকের কাছে গিয়েছিলেন, এটা রাইট কিনতে চাইছিলেন। গিয়েছিলেন না আপনি? কিনতে চেয়েছিলেন কিনা আপনি? আপনি অ্যাপ্রোচ করেছিলেন ওনার কাছে এটা কেনার জন্য, করেছিলেন কি করেননি? হ্যাঁ, আমি রাইটারকে অ্যাপ্রোচ করেছিলাম। আমার একজন ফ্রেন্ড সাজেস্ট করেছিল যে এই প্লে অ্যাভেলেবল, এই জন্য আমি রাইটারের কাছে গিয়েছিলাম। এটার মানে এই দাঁড়ায় যে আপনি রাইটারের কাছে গিয়েছিলেন এই নাটকের রাইটসটা কিনতে, আপনি এই নাটকটাকে নির্দেশনা করতে চাইছিলেন। তাহলে যখন আপনি নিজেই এটা নির্দেশনা দিতে চাইছিলেন, তাহলে আপনি নম্রতার অ্যাসিস্ট্যান্ট ওর সহায়ক হলেন কেন? আমি রাইটারের কাছে গিয়েছিলাম রাইটস কেনার জন্য, কিন্তু উনি যখন আমায় বললেন যে নম্রতা অলরেডি ওটাকে কিনে ফেলেছে, তখন আমি ভাবলাম যে আমি ওকে অ্যাসিস্ট করি, যাতে অন্তত প্লেটের সঙ্গে যুক্ত থাকি। যদি এতটাই নিঃস্বার্থ হতেন, কিন্তু যেরকমটা আপনি বলছেন, প্রমাণ করার চেষ্টা করছেন, সেরকমটা আপনি নন। আপনি একদমই ওরকম নন। আর সত্যিটা তো হলো এই যে আপনি এই নাটকের রাইটস কিনতে চাইছিলেন, নিজেই এটা পরিচালনা করতে চাইছিলেন, আর আপনি গিয়ে নম্রতার সঙ্গে এই বিষয়ে কথা বলেও ছিলেন। কিন্তু নম্রতা আপনাকে লুকিয়ে লুকিয়ে গিয়ে রাইটারের কাছ থেকে এই নাটকের রাইটসটা কিনে নেয়। আর যেহেতু নম্রতা থিয়েটার জগতের একজন চেনা পরিচিত মুখ, রাইটস ওকে দিয়ে দেওয়া হয়েছিল, আর যেই কারণে আপনি রেগে গিয়েছিলেন আর আপনি ষড়যন্ত্রটা তৈরি করেন নম্রতার কাছ থেকে বদলা নেওয়ার জন্য। ওই কাজটার জন্য আপনি প্রতিশোধ নিতে চাইছিলেন, সেই কারণে আপনি ওর অ্যাসিস্ট্যান্ট হলেন, আর এই গোটা ঘটনাটা ঘটালেন, দোষারোপটা নম্রতার কাঁধে দিলেন। ইওর অনার, মিস্টার পাঠক অকারণে কোর্টের সময় নষ্ট করছেন। ইনি ভিত্তিহীন দোষারোপ করছেন শৈলজাকে। ওনার কাছে শৈলজার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ইওর অনার, সত্যিটা তো হলো এই যে অভিযোগ পক্ষের মহোদয়ের কাছে কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই। ইনি এতটাও প্রমাণ করে উঠতে পারেননি যে আমার মক্কেলের মনে এই হত্যা করার কোন রকম উদ্দেশ্য ছিল কিনা। মোটিভ এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এর জন্য আমি আমার আর একজন সাক্ষীকে ডাকতে চাই। মিস্টার অংশুমান, আপনি কোর্টকে বলুন যে আপনি কে আর আপনি মিস নম্রতাকে কিভাবে চেনেন। আমি নম্রতা, নিখিল, সুরেশ, বিদ্যা আর ইরফানের কমন ফ্রেন্ড। আচ্ছা, এদের সবাইকে আপনি চেনেন? কবে থেকে? প্রায় 7-8 বছর ধরে। যখন আমরা কলেজে পড়তাম তখন থেকে। কলেজ ফ্রেন্ড মানে আপনারা সবাই খুব ক্লোজ ফ্রেন্ড, রাইট? আগে হ্যাঁ, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু একটা ঘটনার পর থেকে এই বন্ধুত্বটা ভাঙতে থাকে। কি ঘটনা? নম্রতা স্টুডেন্ট বডির ইলেকশনের জন্য দাঁড়িয়েছিল, আর সবাই জানতো ওই জিতবে। বেচারা নম্রতা, সবাই জানে যে তুমি জিতবে। অফকোর্স, এই কলেজে লিডার আর গুন্ডার পার্থক্যটা সবাই জানে। আর তাছাড়া আমি এক্সামে কখনো দ্বিতীয় হই না। আবে কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে পলিটিক্স আর পড়াশোনাতে কিসের তফাৎ। হ্যাঁ, ওকে। আরে কলেজ ইলেকশনের উইনার হলো মিস্টার রাজেন্দ্র। কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে এই ইনসিডেন্টের সাথে এই 4 বন্ধুর কি সম্পর্ক ছিল। নম্রতার হেরে যাওয়ার পিছনে মনে করা হচ্ছিল যে ভোট বক্স রিগ করা হয়েছে, আর এর পেছনে ওই 4 জনেরই হাত ছিল। এর জন্য ইনকোয়ারিও বসানো হয়, আর ওই 4 জনের বিরুদ্ধে মামলাও করা হয়, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ না থাকার জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এই বিষয়টা নিয়ে নম্রতা খুব রেগেও ছিল। আরে তোমরা জানো রাজেন্দ্র আমাদের পার্টি দিচ্ছে ভাই, আর তাও তাজে। আরে কি বলছিস? আরে বাহ। কিন্তু নম্রতা যদি জানতে পারে আমরা ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে? কাম অন বিদ্যা, দেখো তুমি নম্রতার চ্যাপ্টার ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। আরে ভাই, ও তো এখন কলেজের হিস্ট্রি হয়ে গেছে। কি কাম অন, চিয়ার্স ভাই, চিয়ার্স। ইওর অনার, এখন তো মোটিভ একদম ক্লিয়ার।
নম্রতা ওই চারজনকে ইলেকশনের পর থেকে ভীষণ ঘৃণা করত আরও মনে মনে ওই চারজনকে শিক্ষা দেবে বলে ঠিক করে ফেলে। সেই কারণেই ও সেই কার্স প্লের রাইটস নেয় আর ওই চার বন্ধুকে যারা অ্যাক্টর ছিল তাদের এই প্লেতে কাস্ট করে আর একটা ডেথ সিনের সাহায্যে সত্যি সত্যিই ওদের মেরে ফেলে। আপনার প্ল্যানটা সত্যিই খুব ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু এ বোধহয় ভুলে গিয়েছিল ইওর অনার যে কোনো প্ল্যানই পারফেক্ট হয় না। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কাউকে মারিনি। সময় হয়ে যাওয়ার জন্য এই আদালত আজকের জন্য স্থগিত করা হলো। পরবর্তী শুনানি আগামী তারিখে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। তুমি আমাকে এটা বলনি কেন যে ওই চারজনকে তুমি কলেজের সময় থেকে চেনো? আমার মনে হয়নি কথাটা এতটা ইম্পর্টেন্ট, শুধু সেই জন্য। ওই চারজন তোমার বন্ধু ছিল, এতটুকুই নয়, ওই চারজনের জন্য তুমি কলেজ ইলেকশনও হেরেছিলে। আর এই কথাটা আমাকে বলা প্রয়োজন মনে করলে না তুমি? সেই ইলেকশনে আমি হেরেছিলাম 8 বছর আগে, আর তাছাড়া তার কোনো গুরুত্ব আমার কাছে নেই। তোমার কলেজের প্রফেসরের সঙ্গে আমি কথা বললাম আর জানতে পারলাম যে তুমি দুর্নীতির বিরুদ্ধে ছিলে। এই সমস্ত বিষয় নিয়ে তোমার যথেষ্টই বিরোধিতা ছিল, কিন্তু তুমি পলিটিক্সে কোনোদিন আসতে চাওনি। হ্যাঁ, বিরোধিতা ছিল, কিন্তু পলিটিক্সে আসার কোনো স্বপ্ন ছিল না আমার। থিয়েটারই আমার প্রথম স্বপ্ন ছিল। বাস্তব তো এটাই যে কারণটা যাই হোক না কেন, তুমি দাঁড়িয়েছিলে সেই ইলেকশনে আর নির্বাচনে রিগিং করে তোমাকে হারিয়ে দেওয়া হয়। যখন ওরা আমার কাছে ক্ষমা চাইলো তখন আমার মনে হয়েছিল যে ওরা বোধহয় নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর এত বছর পর যখন আমি নাটকটা করার ডিসিশন নিলাম তখন আমি ওদের কোনো কিছু না ভেবেই কাস্টিং এ রেখেছিলাম। আর করব নাই বা কেন? আমরা সবাই কলেজে কত নাটকই তো একসাথে করেছিলাম। আমার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে যারা যারা রয়েছে তারা তোমার আর তোমার বন্ধুর ইতিহাস সম্বন্ধে জানে, আর সেটার ফায়দা তুলে তোমাকে ভাসানো হয়েছে। সত্যি তো এটাই কেডি স্যার যে সবকিছুর পিছনে ওই নরকাসুরই আছে। আমি নিজের চোখে হলে ওকে দেখেছিলাম, ও নরকাসুরই ছিল। হ্যাঁ, কেউ ছিল না, কোনো নরকাসুর ছিল না, তোমার ভ্রম এটা। ও নরকাসুরই ছিল। এটা দিয়েই মনে হয় তীর চালানো হয়েছিল। শ্রমণ, এ তো পুরো গুহার মতো মনে হচ্ছে। লক ডেটা দেখতে পাচ্ছিস না? চেক করছি। হ্যাঁ, আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি ডক্টর শ্রীবাস্তবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। শ্রীবাস্তব বাবু, মহামান্য বিচারককে বলুন যে কিভাবে আপনি চেনেন এই নম্রতাকে। আগে আমি কলেজের প্রিন্সিপাল, নম্রতা আমাদের কলেজের স্টুডেন্ট ছিল, আর আমি ওদের ক্লাসের গেস্ট লেকচারারও ছিলাম। তাহলে তো ভালোভাবেই চেনেন আপনি এই নম্রতাকে। নম্রতা আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট ছিল, আর আমি প্রথম থেকে বিশ্বাস করতাম যে ও আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। এটা তো একদম ঠিক কথা বলেছেন প্রিন্সিপাল সাহেব। ইওর অনার, এখন অভিযোগ পক্ষের মহোদয়া আদালত নিয়ে মজা করছেন। মিস উর্মি, আদালতে এইরকম মুক্তি করবার অনুমতি নেই। সরি। বলুন, এই যে ইলেকশনে দাঁড়িয়েছিলেন নম্রতা,
ইলেকশনে দাঁড়ানো ওনার ব্যক্তিগত জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আসল কথা তো এটাই যে নম্রতার পলিটিক্সে কোনো ইন্টারেস্টই ছিল না, কোনো অ্যাম্বিশনই ছিল না। আপনি তো জানেনই স্যার, আমার শুধু পড়াশুনো আর থিয়েটারে ইন্টারেস্ট। পলিটিক্সে এসে আমি কি করব? দেখো মা, কখনো কখনো আমাদের এমন কাজও করতে হয় যেটা নিজের ভালোর জন্য নয়, বরং সবার ভালোর জন্য করতে হয়। তার মানে এটাই, আমি একদম চাই না যে রাজেন্দ্রের মতো স্টুডেন্ট যে প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক সময় কলেজের নিয়ম লঙ্ঘন করে, সে ভবিষ্যতে এই কলেজকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু স্যার, আমি পলিটিক্স সম্বন্ধে কিচ্ছু জানি না। তবুও তুমিই ঠিক, তুমিই সঠিক এই কাজটার জন্য নম্রতা। প্লিজ মা, না বলো না। তো আপনার কথা অনুযায়ী শ্রীবাস্তব বাবু, নম্রতার কোন রকম উদ্দেশ্য ছিল না স্টুডেন্ট বডি লিডার হওয়ার? আগে না, ও তো সবসময় থিয়েটার আর আর্ট নিয়ে ব্যস্ত থাকতো। ও সবসময় আমাকে বলতো যে স্যার, আমি ডিরেক্টর হতে চাই। অনার, এই বিষয়টা একটু বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। যখন আমার মক্কেল নম্রতার রাজনীতিতে কোন রকম আগ্রহী ছিল না, আর শুধুমাত্র শ্রীবাস্তব বাবুর কথা মতো ও ইলেকশনে দাঁড়িয়েছিল, আর তারপর ইলেকশন হেরে যাওয়ার কারণে মনে একটা ঘৃণা তৈরি হওয়া, আর সেই ঘৃণার কারণে এই চারজনকে হত্যা করে ফেলা, সেটা কোনো প্রশ্নই ওঠে না অনার। যেরকমটা আমি আগেই বলেছিলাম, প্রসিকিউশনের কাছে কোন রকম সাক্ষ্য নেই, কোন রকম প্রমাণ নেই, কোন রকম তথ্য নেই, আর এখনো পর্যন্ত উনি হত্যার কোনো উদ্দেশ্য প্রমাণ করেননি। মোটিভ আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি মিস্টার পাঠক, আর এই জন্য আমি আমার পরবর্তী উইটনেসকে ডাকতে চাই, ইওর অনার। সীমা দেবী, আপনি আদালতে বলুন যে এই কেসের সাথে আপনার কি সম্পর্ক? আগে আমার হাজবেন্ড বীরেন সিং, উনি এই প্লে লিখেছেন। উনি হসপিটালে আছেন বলে আমি এখানে এসেছি। আমি যতদূর জানি যে বীরেন্দ্রবাবু এটা চাইতেন না যে এই প্লেটা হোক, তাহলে ফাইনালি এটা শুরু হলো কিভাবে? নম্রতা বীরেনকে ফোর্স করেছিল। তোমার যা ইচ্ছা করো নম্রতা, আমি এই নাটকের রাইটস তোমাকে কিছুতেই দেব না। ওফো বীরেন্দ্রবাবু, আপনি বুঝতে পারছেন না, এই নাটকটা আপনার নাম সেইখানে নিয়ে যাবে যেখানে 10 বছর আগে ছিল। রিয়েলি? আমার তো মনে হয় এখন তোমারই বেশি ফেমের দরকার, আর এই জন্য তুমি অন্য লোকেদের প্রাণ নেবার জন্য প্রস্তুত হয়ে আছো। বীরেন্দ্রবাবু, আমি এইসব অন্ধবিশ্বাসগুলোকে মানি না, আর তাছাড়া কোনো জিনিসই অভিশপ্ত বা অপয়া হয় না। মেবি, কিন্তু তবুও আমি এই ধরনের রিস্ক নেবার জন্য রাজি নই। দেখা যাক আপনার সিদ্ধান্ত কতটা অটল। নম্রতা বীরেন্দ্রকে বাধ্য করেছিল যাতে ওই নাটকটা বিক্রি করে দেয়। নম্রতা মোটা টাকার বিনিময়ে এই নাটকটাকে কিনে নেয়। একদম ঠিক বলছেন আপনি। অ্যান্ড ইওর অনার, সীমা দেবীর এই কথা প্রমাণ করার জন্য আমার কাছে মিস্টার বীরেন্দ্রর ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। এখন এর থেকে এটাই প্রমাণ হয় যে মিস নম্রতা চাইতেন যে এই নাটকটা হোক, ওই 4 জন অ্যাক্টরকে একসাথে পাক, আর ওই নাটকের আড়ালে ও 4 জনকেই শেষ করে ফেলুক। ইওর অনার, এখন আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, যিনি হলেন বাবা সংকট বিমুখ, যিনি এই নাটকের বক্তব্যের ব্যাপারে অনেক কিছু জানেন। অনুমতি দিলাম। निरंजन, जय शिव शंकर, कांटा लगे ना कंकर। বাবাজি, আপনি এই নাটকের ব্যাপারে দয়া করে আদালতে কিছু বলুন। এই নাটকটা অসুরদের দেবতা নরকাসুরকে নিয়ে লেখা হয়েছে বালিকা। নরকাসুর মানে শুনতে কিরকম অদ্ভুত লাগে। সাধারণ মানুষের এটা অদ্ভুত লাগে কি লাগে না, এতে আমার কিছুই এসে যায় না। আমি শুধু এটাই জানি যে আমার এই বিদ্যার কেউ যেন ভুল ব্যবহার না করে, আর যদি কেউ সেটা করে আমি তাকে বাধা দেব, তাকে সেটা করতে দেব না। মানে আপনি কি বলতে চাইছেন? কাঠগোড়াতে যে বালিকাটি দাঁড়িয়ে আছে না, ও আমার শিষ্যা, আমি ওর গুরু। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ওকে তন্ত্রবিদ্যাই শিখিয়েছি।
তন্ত্রবিদ্যা এটা উল্লেখ আছে, যদি 4 জন মানুষকে বলি দেওয়া যায় তাহলে যে সেই বলি দেবে ঐশ্বর্য, প্রতিষ্ঠা, মান, সম্মান, ধন দৌলত সবকিছু সে পাবে। এখন তো মোটিভ ক্রিস্টাল ক্লিয়ার ইওর অনার। নম্রতা বাবাজির কাছে তন্ত্রবিদ্যা শিখছিল, আর তাতে সিদ্ধি লাভের জন্য ওর 4 জন মানুষকে বলি দেওয়ার প্রয়োজন ছিল। আর একজন তন্ত্রবিদ্যার শিক্ষার্থীর কাছে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে? এই নাটকের বাহানায় এ ওর ইষ্টদেবের কাছে এই 4 জনকে বলি দিয়ে দেয়। এই বিষয়টাকে ভালোভাবে জানার জন্যই আমি এই বিদ্যাটাকে শিখেছিলাম, কিন্তু কখনোই আমি এর প্রয়োগ করিনি, কখনোই না। হয়েছে। না, আমার কাছে আসবে না। নম্রতা, ওখানে কে ওখানে? কেউ নেই ওখানে। ওখানে হয়তো দাঁড়িয়ে আছে। নম্রতা, কেউ নেই ওখানে। না না না, আমার আমার কাছে আসবে না। বল, সবাইকে তুই খুন করেছিস? না, এদের সবাইকে বলি দিয়েছিস? ওখানে হয়তো দাঁড়িয়ে আছে। হয়েছে। আমি মেরেছি। ওই 4 জনের খুনটা আমিই করেছি। সবাইকে জায়গায় দাঁড় করিয়ে দিলাম আর লিভার প্রেস করে দিলাম, সবাই মরে গেল। নম্রতা, কি বলছো তুমি? এবার আমাকে নরকের দেবতা সমৃদ্ধি দেবে। ওই 4 জনের বলি এই জন্যই ছিল। বীরেন্দ্র সবকিছু এই কারণেই করেছিল। হ্যাঁ,